প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা তো করি সবাই ভালো আছো এবং সাথে এটাও আশা করি যে তোমরা এই কলেজের প্রতিটি টিচারের প্রতিটি বিষয়ের ক্লাসগুলোকে অনলাইন ক্লাসগুলোকে তোমরা অনুসরণ করছো। আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান এর প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা পড়ছি প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন সম্পর্কে। কোষের আরেকটি উপাদান হচ্ছে প্রোটোপ্লাস্ট, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা সরকারি সিটি কলেজ। প্রথমেই জেনে নেই প্রোটোপ্লাস্ট কি। কোষ প্রাচীর বাদে উদ্ভিদ কোষের বাকি অংশকে একত্রে প্রোটোপ্লাস্ট বলে। এর প্রধান দুটি অংশে বিভক্ত, প্রোটোপ্লাজম এবং অর্গাস্টিক পদার্থ। ছবিটা দেখো, একটা কোষের ছবি, অবশ্যই এটা একটা উদ্ভিদ কোষের ছবি। এখানে দেখো কোষের প্রতিটি অংশেরই আলাদা আলাদা করে লেবেলিং করা আছে বা চিহ্নিতকরণ করা আছে। আমরা প্রোটোপ্লাস্ট কাকে বলে সংজ্ঞাতে কি বললাম? কোষ প্রাচীর বাদে উদ্ভিদ কোষের বাকি অংশকে একত্রে প্রোটোপ্লাস্ট বলে। তার মানে এখানে আমরা আলাদা করলাম হচ্ছে কোষ প্রাচীর, যেটাকে ইংরেজিতে বলে সেল ওয়াল। এই কোষ প্রাচীরটা বাদে সেল মেমব্রেন সহ বাকি যা যা উপাদান আছে সব কিছুকেই একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। এখন আসি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাস্টকে যে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি ভাগ হচ্ছে প্রোটোপ্লাজম, সেটা সম্পর্কে আজকে জানবো। বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের ভৌত রাসায়নিক সংযুক্তিতে নির্মিত সর্বদা গতিময় জেলি সদৃশ্য যে জটিল অর্ধ তরল আঠালো কলয়েডাল সজীব পদার্থ কোষীয় সংগঠনে বিন্যস্ত থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। মূলত কোষের সজীব উপাদানগুলোকে একত্রে প্রোটোপ্লাজম বলে। এখানে যে কথাগুলো বলা হয়েছে আশা করি এই কথাগুলো তোমরা সবাই জানো। জেলি সদৃশ্য, জেলির মতো, অর্ধ তরল অর্থাৎ পুরোপুরি তরল নয়, আঠালো, এই জিনিসগুলো সবাই জানো। ছবিটা দেখো, এখানে দেখানো হয়েছে, এখানেও কিছু চিহ্নিতকরণ করা আছে, যেখানে বাইরের এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, ভেতরেরটা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ভ্যাকিউল বা কোষ গহ্বর এবং সেল মেমব্রেন বা কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন যেটাকে বলি, সেটাকে চিহ্নিতকরণ করা আছে এবং দেওয়া হয়েছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দুটোকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা জানি যে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। তার মানে হচ্ছে এখানে ভেতরে যা উপাদান আছে সব কিছুকেই একসঙ্গে, সব উপাদানগুলো তো সাইটোপ্লাজমের মধ্যেই আছে, সব কিছুকে একসঙ্গে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হলো জীবনের মূল উপাদান, জীবনের সকল গুণাবলীর আধার। বিজ্ঞানী হাক্সলে 1968 সালে একে জীবনের ভৌত ভিত্তি অর্থাৎ ফিজিক্যাল বেসিস অফ লাইফ হিসেবে অভিহিত করেন, কেননা প্রোটোপ্লাজমের জৈবিক ধর্মই মূলত জীবনের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রোটোপ্লাজমের কার্যকলাপই জীবন। ফরাসি বিজ্ঞানী দুজারদিন 1835 খ্রিস্টাব্দে প্রাণী কোষে প্রোটোপ্লাজম আবিষ্কার করেন এবং তার নাম দেন সার্কোড। বিজ্ঞানী পার্কিনজে 1839 খ্রিস্টাব্দে প্রোটোপ্লাজম নামকরণ করেন। এই তথ্যগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে বা বইতে হাইলাইটার দিয়ে বা পয়েন্ট আকারে পারলে লিখে রাখবে, কারণ এখানে যে ছোট ছোট গুলো কথা বলা হচ্ছে, যেমন জীবনের ভৌত ভিত্তি, তারপর কোন বিজ্ঞানী এটার কি নাম দেন, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজম নামকরণ করেন, এগুলো ছোট প্রশ্ন হিসেবে বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রোটোপ্লাজমের কতিপয় ভৌত রাসায়নিক ও জৈবিক ধর্ম বা বৈশিষ্ট্য বর্তমান, যা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানি যে প্রোটোপ্লাজমের কি কি ভৌত ধর্ম বা ফিজিক্যাল স্ট্রাকচার রয়েছে। প্রোটোপ্লাজম বর্ণহীন, গন্ধহীন, জেলির ন্যায় থকথকে, আঠালো, দানাময়, অর্ধ তরল সজীব পদার্থ। বর্ণহীন মানে এর কোনো রং নেই, কোনো গন্ধ নেই, জেলির মতো। আমরা তো নাস্তার সাথে প্রায় জেলি দিয়ে পাউরুটি দিয়ে খাই, সুতরাং জেলি কিরকম সেটা আমরা সবাই জানি, আঠালো এবং দানাময়, অর্ধ তরল। এর স্থল বা তরল অংশ এবং জেল যেটাকে ঘন ও আঠালো বলা হচ্ছে, এই ধরনের দশা বর্তমান এবং উভয়ই দশাই আন্তঃপরিবর্তনীয়, অর্থাৎ একটি দশা আরেকটি দশায় পরিবর্তিত হতে পারে। এর আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কিছুটা বেশি।
তাপের প্রভাবে এটি জমাট বাঁধে, অর্থাৎ কোষকে তাপ প্রদান করা হলে প্রোটোপ্লাজম অংশটি জমাট বেঁধে যাবে। বাফার গুণ থাকায় এটি একটি নির্দিষ্ট পিএইচ বজায় রাখে। বাফার গুণ বলতে কি বুঝে এটা তোমরা আগেই জানো, যে কোনো দ্রবণের একটি নির্দিষ্ট মাত্রা থাকলে পরে এটাকে হয় অম্লীয় বা ক্ষারীয় বলা হয়, যেটাকে বলা হয় পিএইচ। প্রোটোপ্লাজমের বাফার গুণ রয়েছে বলে সুতরাং এটি একটি নির্দিষ্ট পিএইচ এর মধ্যে থাকে। এখন আসি রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল স্ট্রাকচার গুলো কি। প্রোটোপ্লাজম বিভিন্ন অজৈব ও জৈব রাসায়নিক পদার্থের বিশেষ সংমিশ্রণে তৈরি। অজৈব উপাদানের মধ্যে পানি রয়েছে প্রায় 60 থেকে 90% এবং খনিজ লবণ রয়েছে 1 থেকে 3%। খনিজ লবণগুলো আয়ন হিসেবে থাকে। খনিজ উপাদানের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ এগুলো উল্লেখযোগ্য। জৈব উপাদানের মধ্যে রয়েছে প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট। এছাড়া এতে অল্প পরিমাণে ভিটামিন, হরমোন, পিগমেন্ট, নিউক্লিক অ্যাসিড, জৈব অ্যাসিড ইত্যাদিও থাকে। সক্রিয় প্রোটোপ্লাজম মৃদু ক্ষারীয় বা নিউট্রাল হয়, এটাকেই বলা হচ্ছে পিএইচ লেভেল। প্রোটোপ্লাজমকে পোড়ালে তা থেকে অ্যামোনিয়ার গন্ধ বের হয়। এই যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অন্য কোনো উপাদানে পাবে না, সুতরাং এটা তোমাকে মনে রাখতে হবে। এরকম প্রশ্ন আসতে পারে যে কোন কোষের কোন অংশকে পোড়ালে অ্যামোনিয়ার মতো গন্ধ বের হয়। এবার আসি জৈবিক ধর্মগুলো কি কি। প্রোটোপ্লাজম খাদ্য তৈরি, পরিপাক, আত্তীকরণ, শ্বসন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি বিপাকীয় কার্যাবলী সম্পাদন করে। এর অর্থ হচ্ছে এই যে কাজগুলোর কথা বলা হলো, যেসব বিপাকীয় কার্যাবলীর কথা বলা হলো, এইসব বিপাকীয় কার্যাবলীগুলো যে অঙ্গাণুগুলো দ্বারা সম্পন্ন হয় সবগুলোই প্রোটোপ্লাজমের মধ্যেই অবস্থিত। এটি তাপ, আলো, বিদ্যুৎ, স্পর্শ, আঘাত, রাসায়নিক পদার্থ প্রভৃতি বিভিন্ন বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেয়। অর্থাৎ তাপ প্রদান করলেও এর কিছু অবস্থানে পরিবর্তন হবে, আলো দিলেও পরিবর্তিত হবে, বিদ্যুৎ, স্পর্শ সবকিছুতে কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। যেহেতু পরিবর্তনটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেয়া। এটি সর্বদা গতিশীল অবস্থায় থাকে এবং এতে ব্রাউনিয়ান চলন, অ্যামিবয়েড চলন, সাইক্লোসিস প্রভৃতি বিভিন্ন ধরনের চলন দেখা যায়। এই চলনের নামগুলো তোমাদের কাছে কিছুটা নতুন মনে হতে পারে, আমরা একটু পরিষ্কার করে জেনে নেই। এই ছবিটা দেখে বুঝতে পারছো যেটা একটা অ্যামিবার ছবি। অর্থাৎ অ্যামিবার যে চলন হয় এর তো নির্দিষ্ট কোনো হাত পা নেই, সে চলার জন্য ক্ষণপথ ব্যবহার করে। ক্ষণপথ মানে তার শরীরের যে দেহটা আছে সেই দেহটাকেই এক পাশ থেকে আঙুলের মতো অভিক্ষেপ আকারে বের করেই সে চলতে থাকে, এটাকেই বলা হয় অ্যামিবয়েড চলন। প্রোটোপ্লাজমের মধ্যে এই ধরনের চলন দেখা যায়। আরেকটা চলন দেখি। এখানে দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এখানেও যেমন তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এই জাতীয় তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রোটোপ্লাজমটা এইভাবে ঘুরতে থাকে। এই যে ঘুরতে থাকে এই চলনটাকে বলা হয় সাইক্লোসিস। আরেকটি চলনের কথা বললাম যেটা হচ্ছে ব্রাউনিয়ান চলন। এর অর্থ হচ্ছে প্রোটোপ্লাজম এখানে যেমন নির্দিষ্ট দিক দেখাচ্ছে দুটো ক্ষেত্রেই, কিন্তু ব্রাউনিয়ান চলনের ক্ষেত্রে কোনো দিক থাকে না, এলোমেলো ভাবে র্যান্ডমলি চলতে পারে। এখন আসি প্রোটোপ্লাজমের গাঠনিক অংশসমূহ বা স্ট্রাকচারাল পার্টস অফ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের তিনটি প্রধান গাঠনিক অংশ থাকে, যথা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই অংশগুলো সম্পর্কে আমরা আমাদের পরের ক্লাসগুলোতে আরো বিস্তর জানবো। আমার আজকের ক্লাস এ পর্যন্তই, তবে এখন আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করবে। আমার আগের ক্লাসে কেউ একজন কমেন্ট করেছিলে যে জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের জন্য কোন বই অনুসরণ করবে। রবিবারের আফরোজা ম্যাডামের ক্লাস তোমরা একটু ভালো করে খেয়াল করো, উনি কোষ রসায়নের সম্পর্কে উনি কোষ রসায়ন অধ্যায়টি পড়াচ্ছেন এবং এটাতে প্রথম ক্লাস দিয়েছেন। রবিবারের ক্লাসে ম্যাডাম কোন বইগুলো পড়তে হবে বা কোন বইগুলো তুমি অনুসরণ করলে ভালো হবে সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত ছবি দেখিয়ে দেখিয়ে বলে দিয়েছেন। সেই ক্লাসটা অনুসরণ করলেই তোমরা বুঝতে পারবে যে এই উদ্ভিদ বিজ্ঞানের জন্য কোন বইগুলো অনুসরণ করলে তোমরা ভালো করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসলে একটা বই অনুসরণ করলে খুব একটা ভালো হয় না, অন্তত 2-3টা বই অনুসরণ করতে হয়। সেই ক্ষেত্রে 2-3টা বই তো কেনা সম্ভব নয়, তাহলে নিজেরা একটা বই কিনতে পারো আর অন্যরা মিলে শেয়ার করতে পারো। আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আবারও দেখা হবে। ভালো থেকো।